বেগম জিয়ার মুক্তি, নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সাজার প্রতিবাদে ২৬ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। অনুমতি না থাকায় পুলিশি বাধায় ২০ এপ্রিল নয়াপল্টনে মিছিল করতে পারেনি বিএনপি। নেতাকর্মীরা বলছেন যে সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও আদতে বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আর আওয়ামী লীগ বলছে যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে বিদেশি শক্তির উপরে নির্ভর হয়ে পড়েছে বিএনপি। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র নয়, বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত। এসব নিয়ে আজকে আলোচনা করতে চাই। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি গাজী সাইদ। আজকের সাম্প্রতিক সমীকরণে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জনাব মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা, এবং রয়েছেন অ্যাডভোকেট রফিক শিকদার, বিএনপি নেতা। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের সাম্প্রতিক সমীকরণের বিষয় আমরা নির্ধারণ করেছি উপজেলা নির্বাচন ও ফের রাজপথে বিএনপি। আমরা একটু প্রথমেই রফিক ভাইয়ের কাছে চলে যেতে চাইব। রফিক ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে গত ২৫ মার্চ রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশ করে বিএনপি, তবে দলীয় কর্মসূচি হিসেবে নির্বাচনের আগে গত বছরের ২৮ অক্টোবর সর্বশেষের পরে রাজধানীতে সমাবেশ করেছিল বিএনপি। দীর্ঘদিন পরে কেমন হতে যাচ্ছে বিএনপির সমাবেশ? রফিক ভাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক আওয়ামী লীগ নেতা সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনিরকে এবং সাম্প্রতিক সমীকরণ বিজয় টেলিভিশনের সামনে যারা বসে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের এই সামনে আমি এসেছি। সমগ্র বাংলাদেশ উত্তপ্ত, মরুভূমির চেয়েও, আরব মরুভূমির চেয়েও অনেক বেশি গরম এই বাংলাদেশে। ৪২ ডিগ্রি সেন্টিগ্রেড কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ অনেক জায়গায় নগর জীবন আজকে বিপর্যস্ত। লোডশেডিং ঘন ঘন, গ্রামীণ পর্যায়ে মানুষ অসহায়, বিদ্যুতের দাম মানে প্রতিনিয়ত বাড়ছে, দ্রব্যমূল্য তো অনেক আগে থেকেই কমার নামে কোনো কথা নেই। রাজনৈতিক অঙ্গনটা রোজার মাসে স্থিতিশীল ছিল, কিন্তু রোজার পরে আবার অস্থির, কারণ এটা সরকারের উপর নির্ভর করে, শাসক গোষ্ঠীর উপর নির্ভর করে বাংলাদেশের রাজনীতি কোন পথে যাবে, কোন দিকে যাবে। বিএনপি বরাবরই শান্তিপ্রিয় রাজনৈতিক দল এবং শান্তিপূর্ণ কর্মসূচি এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার বিশ্বাসী। সেই বিশ্বাস থেকে বিএনপি কর্মসূচি ঘোষণা করে। আওয়ামী লীগের বিজ্ঞ নেতারা মাঝে মাঝে বলেন বিএনপি দ্রব্যমূল্য নিয়ে কথা বলে, দেশের সমস্যা নিয়ে কথা বলে, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তো কথা বলে না। আবার যখন বিএনপি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দেয়, সেই কর্মসূচিতে, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়, তারা বলে যে পারমিশন তো নেয় না। সংবিধানের, গঠনতন্ত্রের আপনার ৩৬, ৩৭, ৩৮, ৩৯ স্পষ্ট বলা আছে কথা বলার স্বাধীনতা, বক্তব্য দেওয়ার স্বাধীনতা, লিখবার স্বাধীনতা, সভা সমাবেশ করবার স্বাধীনতা সংবিধানে দেওয়া আছে নাগরিককে। অথচ নাগরিকের অধিকার প্রতিনিয়ত কেড়ে নেওয়া হচ্ছে। এই সরকারের কাছে, আওয়ামী লীগ সরকারের কাছে কোনো অধিকার, কোনো গণতন্ত্র, কোনো কিছুই আজকে নিরাপদ নয়। যে কারণে বেগম খালেদা জিয়ার মতো একজন প্রত্যয়শীল নেত্রী, যিনি অসুস্থ, তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, দীর্ঘদিন তিনি কারাগারে আছেন, আজও তিনি মুক্ত নন, মুক্ত বিহঙ্গের মতো মুক্ত বাতাসে তিনি কিন্তু বসতে পারছেন না, কথা বলতে পারছেন না। রফিক ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা আরো কথা আপনার শুনবো। আমরা একটু চলে যেতে চাই মনির ভাইয়ের কাছে। মনির ভাই, দীর্ঘদিন পরে আবারও ডাক দিয়েছে সমাবেশের বিএনপি। এ নিয়ে আওয়ামী লীগ সরকার বিব্রত কিনা, আপনারা ভয় পাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং আপনাদের টেলিভিশনের সকল দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখুন, গণতান্ত্রিক রাজনীতিতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করবে, সংগ্রাম করবে। আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে এটাকে আমি খুব ইতিবাচক ভাবেই দেখি এবং এটা মনে করি তার গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকারের অংশ, মৌলিক অধিকার তার। সে জায়গাটায় বিএনপি কর্মসূচি দিয়েছে, তাতে আমি বিচলিত বা আমার দল বিচলিত, কেউ আমরা বিচলিত নই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গোটা দুনিয়ার মাঝে বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উপস্থাপন করতে সক্ষম হয়েছে। আমাদের নাগরিক জীবনে বলেন, ব্যক্তি জীবনে বলেন, আমাদের অনেক নানাবিধ সমস্যা আছে। আমরা এটাকে উপেক্ষা করতে পারি না। গোটা দুনিয়াতে
করোনাকালীন সময় এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, গোটা দুনিয়ায় এর একটা প্রভাব পড়েছে। স্বাভাবিক কারণেই এটা অর্থনীতির উপর এটি আঘাত এনেছে, এটা আমাদেরকে অস্বীকার করলে চলবে না। এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে নয়, গোটা দুনিয়াতেই গ্লোবালি এটার শিকার আমরা। সেখান থেকে অন্যান্য দেশের মতো অপর দেশের মতো বাংলাদেশও এটা ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছেন এবং আমরা এগিয়ে যাচ্ছি বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। এখন প্রশ্নটা হলো যে আপনি যেটা বলেছেন উপজেলা নির্বাচন এবং রাজপথে বিএনপি। তো উপজেলা নির্বাচন বাংলাদেশের সমস্ত নির্বাচনগুলোই সঠিক সময়ে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য থেকেই নির্বাচন হচ্ছে এবং হয়ে যাবে। আমরা মনে করি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, গণতন্ত্রকে টেকসই একটি ভিত্তির উপর দাঁড় করানোর জন্য নির্বাচনের কোনো বিকল্প হতে পারে না। এবং আচ্ছা মনির ভাই, আমি একটু মাঝখানে একটু জানতে চাই, আপনি বলছেন যে টেকসই গণতন্ত্র, শক্তিশালী গণতন্ত্র, প্রাতিষ্ঠানিক গণতন্ত্র, এরকম বেশ কিছু কথা বলছেন। এই প্রাতিষ্ঠানিক গণতন্ত্র কি মানে বিরোধী বড় বৃহৎ শক্তিকে বাইরে রেখে নিজেদের মতো করে দামি করে কিংবা নিজেরা মামারা আমরা এরকম করে নির্বাচন করাকে বোঝাচ্ছেন? মানে একটু যদি বলতেন। মামারা এই শব্দটা তো আপনি অলমোস্ট বিএনপি নেতাদের মতনই বললেন। জি, আমি তাদের কথাটাই বলি। হ্যাঁ, রাইট। এখন প্রশ্নটা হলো, আপনাকে আমি মনে রাখতে হবে যেমনি ভাবে আপনার গণতান্ত্রিক অধিকারটা নির্বাচনে অংশগ্রহণ করা, সংবিধানে যেমনি ভাবে আপনার সেই অধিকারটা সংরক্ষিত আছে, নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে অপরাপর বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণের কাছে যাবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সে তার রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। এখন আপনি নির্বাচন আপনি করলেন না, আপনি যদি যে অর্থে বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে বড় দল মনে করেন, আমিও মনে করি ভোটের রাজনীতিতে এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট হিসেবে বিএনপি একটি ভালো প্ল্যাটফর্ম। বাট আপনি যদি বলেন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের জন্ম, সেই রাজনৈতিক দলের বেড়ে ওঠা, সেই রাজনৈতিক দলের বিকাশ, সেখানে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন আছে। যাই হোক, এটা আলোচনায় গেলে হয়তোবা আপনারা আমার বড় ভাই সাবেক ছাত্রনেতা ওনার অনেকেই আহত হবেন, কিন্তু আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট হিসেবে একটি প্ল্যাটফর্ম। অবশ্যই তাদের একটা সেই প্ল্যাটফর্মে একটি ভোট আছে নির্ধারিত। এখন যদি সে বারবার নির্বাচনকে ভয় পায় এবং কখনো কখনো নির্বাচনকে বয়কট না করে প্রতিহত করতে আসে, কখনো কখনো আবার নির্বাচনে অংশগ্রহণ করে সেই নির্বাচন আপনি ঠিক মতন মোকাবেলা করতে পারে না, আবার দেখলাম নির্বাচনের আগে নির্বাচন যাতে না হয় তার জন্য একটি এনার্কি সৃষ্টি করে, একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে, এটা আসলে তো কোনো রাজনৈতিক দলের কর্ম নয়। আপনি সাংবিধানিক, উনি বলেছেন নিয়মতান্ত্রিক ভাবে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি রাজনীতি করে বা আন্দোলন করে। আমি যদি আপনাকে বলি বাংলাদেশের মানুষের সামনে 2013 সাল, 2014 সাল, 2015 সাল, এটা আমাদের কারো জীবন থেকে ভুলে যাওয়ার কথা নয়। বাংলাদেশে নির্বাচন প্রতিহত করার নামে যারা বয়কট করেছিল, প্রথম বলেছিল বয়কট তারা করবে না, কিন্তু তারা প্রতিহত করতে নামলো, মানুষ হত্যা করলো, 500 স্কুল পুড়িয়ে দিল, প্রিজাইডিং অফিসারকে হত্যা করলো, পুলিং অফিসারকে হত্যা করলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করলো, ইভেন খামারের গরুকে পর্যন্ত হত্যা করলো, তারপর পেট্রোল বোমা, সন্তান সম্ভব মাকে হত্যা করা। এই কর্মকাণ্ডগুলো বিএনপি নামক একটি দলের, এটাই তাদের রাজনৈতিক ফিলোসফি, এটাই তাদের রাজনৈতিক দর্শন। একটু উল্লেখ করি, 1990 সালেও আপনাদের সাথে একসাথে আন্দোলন করেছিল তারা, স্বৈরাচার বিরোধী, তখনও নিয়মের বাইরের রাজনীতি করতো তারা, তাই কি? দেখুন, 1990 সালে একটি কমন ইস্যুর মধ্যে, একটি কমন প্ল্যাটফর্মে আওয়ামী লীগের সাথে বিএনপি ছিল। এটা কিন্তু একসাথে না, এটা কিন্তু আমরা নিয়মতান্ত্রিক ভাবেই আন্দোলন করেছি। বিএনপির জায়গা থেকে আন্দোলন করেছে, আমরা আমাদের জায়গা থেকে আন্দোলন করেছি। সে জায়গাটাও যদি দেখেন তাহলে দেখবেন কিন্তু আমাদের রাজনীতির মধ্যে কিছু আদর্শিক পার্থক্য তো আছেই। প্রথমত আমি যেটা জানতে চাচ্ছি মনির ভাই, যে এখন আপনাদের তারা এন্টি বলে কি আপনারা বলছেন যে আসলে নিয়মতান্ত্রিকতার বাইরে? আমি যে কথাটা বলছি সেটা আপনি কিন্তু বুঝতে পারেন না। 90-এর গণঅভ্যুত্থানের সময় যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটেও কিন্তু তারা অনিয়মতান্ত্রিক ভাবেই ছিল। যেমন 86-এর নির্বাচনে
আমরা মনে করেছিলাম যে নির্বাচনে যদি তৎকালীন সময় বিএনপি যদি সিএসএ নির্বাচনে অংশগ্রহণ করত এবং আমরা যদি সেদিন দুটো দল নির্বাচনে অংশগ্রহণ করে, তার মধ্য থেকে কিন্তু আন্দোলনটা আরো আগে ত্বরান্বিত হতে পারত। সেটা তো আওয়ামী লীগের যাওয়ারও কথা ছিল না, এমন একটা ঘোষণা ছিল না যে আওয়ামী লীগ যাবে না প্রথমে, পরে আবার। না, এইটাই ভুল মেসেজ, কারণ তৎকালীন সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 150 সিট ইলেকশন করবেন, বেগম জি 150 সিট ইলেকশন করবেন, এরকমের একটি কথা, এরকমের আলোচনা ছিল। তারপর কিন্তু বিএনপি সেখান থেকে পিছু হটছে এই কারণে, প্রথমত 150 সিট মানে 5, তাৎক্ষণিকভাবে এরশাদ সাহেব একটা বোধহয় অধ্যাদেশ জারি করলেন, একজন 5টার বেশি নির্বাচন করতে পারবেন না, যাই হোক সেটা ভেস্তে গেল। তারপরও সিএসএ নির্বাচনে যদি আমি এই কারণে সিএসএ নির্বাচনের কথা বলছি আপনাকে বোঝার সুবিধার্থে, আমরা জেনে শুনে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল জিয়াউর রহমান, এটা জেনেও আমরা 79 সালের নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। কি কারণে আমরা অংশগ্রহণ করছি? এই কারণে, প্রথমত একটি রাজনৈতিক দল নির্বাচনে যদি অংশগ্রহণ করে তখন তার দাবি কি, প্রত্যাশা কি, সে ক্ষমতায় গেলে দেশের মানুষের জন্য কি করবে, কি কর্মসূচি, এটা যেমনি ভাবে জনগণের কাছে বলা যাবে, জনগণের কাছাকাছি অবস্থান করা যাবে, জনগণের মনের ভাষা বুঝতে পারবে, এবং সেই অনুযায়ী সে ক্ষমতায় না আসে, সে যদি অন্যায় করে তৎকালীন সরকারটা, যাদের অধীনে নির্বাচনে গেলাম, তার জন্য অন্তত আন্দোলনে আমার একটা বলার জায়গা হলো যে আমার নির্বাচনকে, যেমন 79-এ কি নির্বাচন হয়েছে বাংলাদেশের সকল মানুষ জানে, আবার 86-এর নির্বাচনের সময় এরশাদ সাহেবের সময় 3 দিন 4 দিন পরও রেজাল্ট আমরা পেয়েছি। সেই কারণে পিপলকে কিন্তু আপনার আন্দোলিত করার আপনার অনেকগুলো উপাদান পেয়ে যাবেন। আমার কথাটা হলো, বিএনপি 14 সালে নির্বাচনে অংশগ্রহণ করলো না, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাদেরকে প্রধান বিরোধী দলের নেতা হিসেবে বিরতিতে যেতে হবে, যদি একটু শেষ করতে। মাননীয় প্রধানমন্ত্রী সেই ফোন কলকে তারা অ্যাভয়েড করেছিলেন, প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু আবার 18 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সেই কারণে বললাম, আপনি রাজনীতিতে আপনার কাছে এসে আমরা এখানেই শুনবো, আবার আমাদের একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। বিজ্ঞাপন বিরতির পর সাম্প্রতিক সমীকরণে আরো একবার সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি উপজেলা নির্বাচন এবং ফের রাজপথে বিএনপি। আমরা চলে যেতে চাই রফিক শিকদার আপনার কাছে। আপনার কথা আসলে পুরোপুরি আমাদের শোনা হয়নি ইন্টারনেটের সংযোগের জন্য, তো আপনার কাছ থেকে জানতে চাই, বেশ কিছু কথা মনির ভাই বলেছেন, এর মধ্যে এই গণতন্ত্রকে টেকসই করতে না পারার যে বিষয় আপনাদের উপরে দিয়ে দিয়েছেন, আপনাদের কারণে আপনারা বয়কট করেছেন, আগুন জ্বালিয়েছেন, মানুষ হত্যা করেছেন, প্রাণী হত্যা করেছেন, আপনারা গণতন্ত্রকে দুর্বল করেছেন। এবং একই সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় আছে, তারা ব্যর্থ রাজনীতির দ্বারায় হোঁচট খাচ্ছে এবং ঝাঁকুনির প্রকোপে পর্যুদস্ত। এই সম্পূর্ণ বিষয়টাকে এক করে কি বলবেন আসলে? এখন আওয়ামী লীগ তো রাজনৈতিকভাবে নানান কারণেই ব্যর্থ, দেশ পরিচালনায় ব্যর্থ, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, সকল সংকটে তারা একবারে নিপতিত, যে কারণে এখন বেসামাল হয়ে বিএনপিকে দোষারোপ করে। আওয়ামী লীগ 15 বছর যাবৎ দেশ পরিচালনা করছে, তাদের এই ব্যর্থতার দায় নাকি বিএনপি নাকি তাদের এই সরকার পরিচালনায়, দেশ পরিচালনায় নাকি বাধা। আমি আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে জানতে চাই যে বিএনপি বাধা হয় তাহলে আপনারা সরকার পরিচালনা করছেন কেন? আপনারা রাজনৈতিক দল হিসেবে আপনারা কি করছেন? বিএনপিকে আপনারা জেল, মামলা, হত্যা, সবকিছু, গুম খুন সবকিছু বিএনপির উপরে চাপাচ্ছেন। চাপাই দিয়ে আপনারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে আপনারা দামি নির্বাচন, স্বতন্ত্র নির্বাচন, আওয়ামী লীগ নির্বাচন করে আপনারা আবারও 24 সালের 7 জানুয়ারি একটি কলঙ্কময় একটা ইলেকশন করার মধ্য দিয়ে, যে ইলেকশনে জনগণের কোনো মতামত নাই, রায় নাই, জনগণের কোনো উপস্থিতি নেই, সেরকম একটি নির্বাচন করে আপনারা দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন। আজকে বাংলাদেশ ব্যাংকে আপনার তরল সংকট দেখা দিয়েছে, প্রায় 3 কোটি লাখের উপরেও টাকা আজকে এই ব্যাংকের মধ্যে তরল অবস্থা আছে। এটা বাংলাদেশ ব্যাংকের দৈনিক 9 দিগন্তে গত পরশুদিন এসেছে। এখন আমার বক্তব্যটা হচ্ছে যে এই 3 কোটি 450 লাখ প্রায় তরল সংকট। এখন মনোজন মনিরের আওয়ামী লীগ সংগঠন, আমরা আগে তো মনে করতাম যে আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল, এটাই আমরা ভেবেছিলাম। কিন্তু আওয়ামী লীগ সেই প্রাচীন রাজনৈতিক ঐতিহ্য থেকে তারা সমস্ত ঐতিহ্য হারিয়ে আজকে
একটি ব্যবসায়ী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা হয়েছে। রফিক ভাই, আওয়ামী লীগ এখন মুনাফা একটা সংগঠন। একটি বিষয় একটু জানতে চাচ্ছি। আপনি বলছেন যে আওয়ামী লীগ ব্যর্থ। আমরা তো দেখতে পাচ্ছি যে 2014-তে তারা সফল, 2018-তে তারা সফল, 2024 এসে সফল। আপনারা কিছুই করতে পারছেন। আপনারা বলছেন 18-তে ভোট চুরি করেছে, 24-এ এই করেছে, ওই করেছে, কিন্তু আপনারা কিছুই করতে পারছেন না। তারা তাদের জায়গাগুলো করে যাচ্ছে। কি করে আপনি তাদের ব্যর্থ বলেন? এবং তাদের আপনারা যেভাবে ডাকছেন, জনগণ তো আপনাদের ডাকে সাড়া দিয়ে নামছে না। আচ্ছা, তারা তো সরকারের পক্ষে কাজ করছে, তারা তো চুপ আছে। তাহলে ব্যর্থ কি করে বলেন? হোসেন মোহাম্মদ এরশাদের গায়ে তো রাউফুন বসুনিয়া, সেলিম দেলোয়ার, জয়নাল জাফর, দীপালি সাহা, তার মাবলুক বাবলু, জেহাদ, ডাক্তার মিলন সহ অসংখ্য রাজপথের নেতাকর্মীদের কিন্তু রক্তে সিক্ত। সে হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু আজকে আওয়ামী লীগের সাথে সংসার করছে, একসাথে পার্লামেন্টে আছে, সেটাকে বৈধতা দিয়েছে। আমার ভাই মনোজন মনির বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করে না, তারা 79 সালে জিয়া রহমানের সাথে গিয়েছেন। তো আওয়ামী লীগ তো 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে যায় নাই। আওয়ামী লীগ তো 1988 সালে এরশাদের অধীনে নির্বাচনে যায় নাই। তার মানে আওয়ামী লীগ যখন সুবিধা হয়, সিট ভাগাভাগিতে সুবিধা হয় বা ব্যবসা বাণিজ্যে কোনো সুযোগ সুবিধা পায়, তখনই তারা নির্বাচনে যায়, কিংবা যখন নিরঙ্কুশ ভাবে নিজের মতো করে ইলেকশন করতে পারে তখন তারা নির্বাচন করে, নয়তো তারা নির্বাচন তারা বর্জন করে। আর বিএনপি যখন যা বলে সেটাই করে। বিএনপি বলেছে যে আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, যায় নাই। হোসেন মোহাম্মদ এরশাদের দল বলেছে আমরা তাদের অধীনে নির্বাচনে যাব না, তারা কিন্তু পরিশেষে গিয়েছে। আজকে 11টা না 12টা সিট নিয়ে বিরোধী দল। যদি বিরোধী দল শক্তিশালী না হয়, আমরা বারবার বলেছি যে গণতন্ত্র এবং যে বিভিন্ন সূচক আছে, গণতন্ত্রের যে প্রভাব আছে, সেটার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। সে কারণে কিন্তু গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন যে গণতন্ত্রকে টেকসই করতে হলে সকল দলের অংশগ্রহণে সবার গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। আমাদের যে একটা আপনার আছে, বিচার বিভাগ আছে, বিচার বিভাগকে স্বাধীন রাখতে হবে, আমাদের আইনসভাকে শক্তিশালী করতে হবে। আপনারা অসংখ্যবার রাস্তায় নামার জন্য বলেছেন, আপনারা বিভিন্ন ধরনের আপনারা আন্দোলন করার চেষ্টা করেছেন, বর্জন করেছেন, এটা করেছেন। আমাদের বিএনপিটাকে উপজেলায়, জেলায়, বিভাগে এবং ঢাকা শহরে মানুষ যেভাবে সাড়া দিয়েছে অভূতপূর্বভাবে, রাজনৈতিক দলের নেতাকর্মীর বাইরেও সাধারণ জনগণ যেভাবে সাড়া দিয়েছে, আপনি যদি গ্রেপ্তারের তালিকা দেখেন সেখানে দেখবেন যে অনেক সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দলের পদ পদবি নাই, তারাও কিন্তু 28 অক্টোবর গ্রেপ্তার হয়েছে। 28 অক্টোবরের পরে রাজনৈতিক নেতাকর্মী তো হয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ সারা বাংলাদেশে মামলা আছে, কিন্তু সাধারণ নাগরিকও গ্রেপ্তার হয়েছে। তারা কেন? তারাও রাস্তায় নেমেছিল। এখন আমার বক্তব্য হলো, সরকার জনগণকে ভয় পায়, সরকার গণতান্ত্রিক কর্মসূচিকে ভয় পায়, সভা সমাবেশকে ভয় পায়। কোন সরকার? যে সরকারগুলো দুর্বল থাকে, যে সরকারগুলোর কোনো গণতান্ত্রিক কোনো পথে নির্বাচিত হয় না, ওই সরকারগুলো সবসময় দেখবেন যে জনগণের সভা সমাবেশ দেখলেই ভয় পায়। আজকে মনিরুজ্জামানের আওয়ামী লীগের এই দল, আজকে এই যে মনিরুজ্জামান মনির টকশো করে, সে রাজপথে লড়াই করে, অথচ তার যে বাড়ি, তার তো স্বপ্ন ছিল যে আমি রাজনীতি করে একদিন আমি সেখানে পার্লামেন্টে যাব। সেখানে কারা গেছে? এই সরকার, নতজানু সরকার। সেখানে বিএনপির একজন নেতা কারাগারে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে গেল, কারাগার থেকে রাতারাতি তাকে আওয়ামী লীগে জয়েন করালো, আওয়ামী লীগে জয়েন করে নৌকা দিয়ে দিল, নৌকা দিয়ে কনফার্ম দিয়ে তারপরে পার্লামেন্টে নিল। আওয়ামী লীগ এমন একটা দেউলিয়া রাজনৈতিক সংগঠন হয়ে গেছে, তাদের দলের মধ্যে ত্যাগী নেতা কর্মী থাকার পরেও তারা ভিন্ন জায়গা থেকে ধার করছে। আবার তাদের সাথে যে জোটে আছে, জোটে যারা আছে, জোটের থেকে দেখছেন যে রাস্তা আস্ত করে ফেলে দিয়েছে, জোটে নিয়ে আস্ত করে ফেলে দিয়েছে। রাজনীতির মেননের দলের মধ্যে যারা আছে তারা আসে নাই, ইনু সাহেব আসে নাই, এরকম আওয়ামী লীগের পরিচিত জোটের নেতা থেকে আস্ত করে ফেলে দিয়েছে। রাজনীতিতে আস্ত করে আছে। এখান থেকে উদ্ধার করার জন্য আমরা বারবার লড়াই করছি। আজকে আমাদের 20 এপ্রিল কর্মসূচি ছিল, গণতান্ত্রিক কর্মসূচি, রিজভাবের নেতৃত্বে নয়াপল্টনে। সে কর্মসূচি বাধা দিয়ে সরকার আরেকবার প্রমাণ করলো যে সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল না, এই সরকার গণতন্ত্রের প্রতি তাদের কোনো আস্থা এবং বিশ্বাস নাই। জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু মনিরুজ্জামান মনির আপনার কাছে আসতে চাই। বেশ কিছু কথা বলেছেন আমাদের রফিক ভাই, জেল হত্যা, জুলুম, স্বাধীনতা হরণ এবং তারল্য সংকট বিষয় বলেছেন। সবচেয়ে বড় বিষয় যেটা বলেছেন যে আপনারা বর্তমান সময়ে রাস্তার মধ্যে স্বাভাবিক গণতান্ত্রিক আচরণ করবে একটি দল, আপনারা সেটাতে বাধা দিয়েছেন। উনি জনাব রিজভীর কথা উল্লেখ করেছেন এবং একই সাথে আরেকটা জিনিস উল্লেখ করতে চাই যে বিএনপি বলছে যে সরকার মুখে গণতন্ত্রের কথা বলে, আদতে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। তো আপনারা কেন রাস্তায় নামতে দেন না কেন? কি সমস্যা? দেখুন, বাংলাদেশে গত 15 বছরে ওনারা রাস্তায় নামে, ওনারা টেলিভিশনে কথা বলেন, সত্য অসত্য তথ্য উপস্থাপন করে কথা বলে, ওনারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেন, কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা নেই এই কথাটা তখন বলেন যখন বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে থাকে। আমার ভাই রফিক সিদ্দিক কিন্তু প্রথম অংশেই বিএনপির সাবেক
সম্মানিত চেয়ারপারসন বেগম জিয়ার সম্পর্কে উনি বলতে যে এই প্রসঙ্গটা টেনেছেন যে উনি দুর্নীতি করেছে, সেই ব্যাংকের টাকা ব্যাংকেই আছে, তার মানে দুর্নীতি যে করেছে সেটা মিস্টার রফিক নিজেও জানেন। দেখুন, বিচার বিভাগ স্বাধীন, সে কারণেই তো স্বাধীন বিচার বিভাগ হওয়ার কারণেই আমরা যারা অন্যায় করি তাদেরকে আমাদের জেলে যেতে হয়, আমরা যারা অসদাচরণ করি, আমরা যারা রাষ্ট্রের টাকা তছরূপ করি, আমাদেরকে আইনের মুখোমুখি হতে হয় এবং দিনের শেষে আমাদের বিচারের মুখোমুখি হতে হয়। সরকারি দল বা সরকার সমর্থিত কি হয়, এরকম হয়? অনেক হয়। এই যে এই কয়েকদিন আগে যে আপনার 10 জন মাদক চোরা কারবারির নাম বলছে, সেখানেও একজন আওয়ামী লীগের সাবেক এমপি আছে। এখানেও দুদকের বারান্দায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, বর্তমান এমপি অনেকেরই যেতে হয়, মুখোমুখি হতে হচ্ছে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে বিএনপির যারা অপরাধী, অপরাজনীতির সাথে যারা জড়িত, উনি বলেছেন যে হাজার হাজার মামলা হলো। এই মামলাগুলো তো আর আওয়ামী লীগ দেয়নি, আপনি মামলার প্লট তৈরি করে দিয়েছেন। আপনি প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছেন। আমাদের 90 গণঅভ্যুত্থানের রফিক ভাই একজন সৈনিক, আমিও একজন রাজপথের কর্মী। আমরা কখনো এই রকমের প্রধান বিচারপতির বাসভবনে হামলা করিনি, জাজেস কোয়ার্টারে হামলা করিনি, পুলিশ হসপিটালে হামলা করা। একজন পুলিশ কনস্টেবল যার বাবা একজন মুক্তিযোদ্ধা, 71 সালে রণাঙ্গনের যোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, তাকে কি নির্মমভাবে পিটিয়ে হত্যা করলো। হত্যা করার পরে নিশ্চিত জানার পরও তার উপরে কি করে বিদম্পে হয়। বাংলাদেশের মানুষ, আমি আপনাকে বলি মিস্টার সাইদ, বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে জানে। ওনারা যে জনগণের কথা বলেন, ওনারা বাংলাদেশের মানুষ জানে যে বাংলাদেশে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যে নারকীয় হত্যা দল তৈরি করেছিল, সেই জায়গাটাতে এদেশের মানুষের ফিরে যেতে চায় না। আপনি উনি জনগণের কথা বলে, আসলে কি বিএনপির সাথে কোনো জনগণ আছে? জনগণ যদি থাকতো, তাই যদি হতো, ওনারা জনগণের দোহাই দেয়, জনগণের কথা বলেন। অনেক সময় তো বলে 99% মানুষ ওনাদের সাথে। আচ্ছা ভাই, ধরে নিলাম 99% না, এটাও ধরে নিলাম, তর্কের খাতিরে এটাই বলি। যদি মনে করেন ঢাকার শহরে আমরা বসবাস করি 2 কোটি মানুষ, তা 2 কোটি মানুষের যদি আপনার বেগম জিয়ার যখন রায় উনি দণ্ডিত হলেন, তখন যদি বিএনপির প্রতি মানুষের এতই দরদ থাকতো, বেগম জিয়ার প্রতি, নেতৃত্বের প্রতি, তার সততার প্রতি যদি আস্থা থাকতো, সে দুর্নীতি করে নেয়, এটা যদি কার্যত বিএনপি নেতাকর্মীও বিশ্বাস করতো, তাহলে তো ঢাকার শহরে বেগম জিয়া যখন গ্রেপ্তার হয়ে জেলে তাকে প্রেরণ করা হলো, তখন তো 2 লক্ষ মানুষের মিছিল করার কথা ছিল একটা। তাতে আপনার এনার্কি করার দরকার নাই, 2 লক্ষ মানুষ একটি বিক্ষোভ মিছিল করবে। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, তখন তো আমার নির্বাচনী এলাকায়, ছাত্র থাকা অবস্থায় আমার নির্বাচনী এলাকায় আমার পক্ষে মিছিল হয়েছে, মিটিং হয়েছে। তো বেগম জিয়া তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, উনি তো একটা দলের চেয়ারপারসন, তো ওনার জন্য এদেশে তো 2 লাখ মানুষ ঢাকার শহরে মিছিল করতে দেখলাম না। অতএব এই জনগণের দোহাই দিয়ে কথা না বলে, বরঞ্চ এদেশের জনগণ জানে যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদেরকে একটি নতুন দিগন্তে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্র হচ্ছে, বাংলাদেশের মানুষের জীবন মানের উন্নয়ন ঘটেছে। আমাদের নানাবিধ সংকট আছে, এই সংকটের মধ্যে ওভারকাম করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নানা দিকে প্রত্যেকটা সেক্টরে আমরা উন্নয়ন ঘটিয়েছি। তবে হ্যাঁ, আমি একটি কথা বলতে চাই, সেটা হলো আমাদের উন্নয়ন ঘটেছে, ঠিক তেমনিভাবে যে বা যাহারা দুর্নীতির দায়ে দণ্ডিত বা দুর্নীতির সাথে জড়িত বা দুর্নীতি যাদের নামে উঠেছে, আমি তাদের আইনের মুখোমুখি করতে চাই। এবং মজার বিষয়টি হলো কি সাইদ, আমাদের এখানে যারা সত্যিকার অর্থে দুর্নীতিবাজ, তাদেরকে কেন যেন আমরা ধরা যায় না, কিন্তু যে সমস্ত অসহায় ভালো মানুষ, অনেক সময় দেখা যাচ্ছে তাদেরকে আমরা গ্রেপ্তার করি, তাদেরকে হয়রানি করি। একজন ইন্সপেক্টর, দেখা যাবে একজন সজ্জন সরকারি কর্মকর্তা, তার বিরুদ্ধে অসদাচরণ করে, তাকে, আমি একটি প্রতিষ্ঠানে আসি, সে কারণে আমি কম বেশি জানি। তো এই কারণে বললাম যে আমাদেরকে জননেত্রী শেখ হাসিনা যেভাবে আমাদেরকে উন্নয়নের একটি মহাসড়কেও নিয়ে যাচ্ছেন, ঠিক সাথে সাথে আমার আবেদন থাকবে, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি আবেদন করতে চাই, যারা এদেশে টাকা পাচারের সাথে যারা জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, সে সরকারি কর্মকর্তা কর্মচারী হোক বা কোনো রাজনৈতিক দলের কর্মী হোক, তাদের সকলকে আইনের মুখোমুখি করতে হবে, আনতে হবে। আমরা এই দেশটা আমাদের স্বাধীন দেশ দিয়েছে, আমাদেরকে একটি উন্নত
একটি দুর্নীতিমুক্ত দেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সেখানে আমাদেরকে আমি প্রত্যাশা করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দৃঢ়চেতা মানসিকতা দেখিয়ে এই দুর্নীতিকে রোধ করবে। এখন আমাদের চ্যালেঞ্জটা দুর্নীতিকে। অনেক অনেক ধন্যবাদ মনির ভাই, আবারও আপনার কাছে আসবো। আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, উপজেলা নির্বাচন ও ফের রাজপথে বিএনপি, এই বিষয় নিয়ে সাম্প্রতিক সমীকরণে আলোচনা চলছে। সঙ্গেই থাকুন, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। বিজ্ঞাপন বিরতির পর আরো একবার সাম্প্রতিক সমীকরণে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় উপজেলা নির্বাচন ও ফের রাজপথে বিএনপি। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির পক্ষ থেকে রফিক শিকদার। রফিক ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি, যেহেতু উপজেলা নির্বাচন নিয়ে কথা, যে উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপি নিতে কি বিলম্ব করলো কেন, এটি একটি বিষয়। আর এটা হচ্ছে যে এই যে নির্বাচনে দলীয় প্রতীক নেই, আওয়ামী লীগ দলীয় প্রতীক দেয়নি, এই বিষয়ে আপনাদের মতামত কি? আমাদের মতামত অত্যন্ত পরিষ্কার। সেটি হলো যে উপজেলা বা স্থানীয় সরকারকে একেবারে পরিকল্পিতভাবে দলীয় প্রতীক দিয়ে আওয়ামী লীগ ধ্বংস করেছে। সুশীল সমাজ যাওয়ার যে একটা আগ্রহ প্রবণতা ছিল লড়াই করার, সেখান থেকে তারা আস্তে আস্তে দূরে সরে গেছে। এই ক্রমান্বয়ে দূরে সরে যাওয়ার ফলে স্থানীয় সরকার যেটা আছে, এটা আমার ভাই মনিরুজ্জামান তিনিও স্বীকার করবেন যে স্থানীয় সরকারটা দুর্বল হয়ে গেছে। দলীয় নেতাকর্মীদেরকে দিয়ে এটা ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন মেম্বার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এভাবে বেষ্টনী করে ফেলেছে। ফলে সাধারণ মানুষ বলতে যেটা আছে, সাধারণত বিশালটা জনগোষ্ঠী আছে, তো তাদেরও প্রতিনিধি আছে। সাধারণ মানুষগুলো ওই যে আনন্দটা ছিল, উল্লাসটা ছিল, আগ্রহ ছিল, কিংবা একটা সম্মানের জায়গা ছিল যে আমরা একটা প্রতিনিধিত্ব করবো সমাজের, সেই জায়গাটি আর তারা রাখলো না আওয়ামী লীগ। এবং এটা খুবই লজ্জাজনক যে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে যে আওয়ামী লীগের ঘরনার যারা আছে আত্মীয় স্বজন, তারা কেউ উপজেলাতে অংশগ্রহণ করতে পারবে না। যদিও এটি সাংবিধানিক একটি সাংঘর্ষিক কথা, প্রধানমন্ত্রী হিসেবে তিনি এটা বলতে পারেন না। নির্বাচনের প্রত্যেকে যার যার যোগ্যতা অনুযায়ী জনগণ ভোট দেবে, যাওয়ার অধিকার আছে। কিন্তু তিনি নিশ্চয়ই এমন কোনো কারণে বলেছেন যে ঘরের মধ্যে আর তিনি দাহ লাগাতে চান না, কিংবা আওয়ামী লীগে এরকম অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে তিনি হয়তো বলেছেন, কিংবা আরো কি নিজের দলের ভিতরে আছে কিনা ওনাদের বলার গভীরতা, সেই জন্য বলেছেন উনি, আমি শাসন করার সারে বলেছেন। কিন্তু আমাদের দলের কথা যদি আমরা বলি, একটি পাতানো নির্বাচন মাত্র শেষ করতে না করতে। জি, অনেক ধন্যবাদ রফিক ভাই, আপনার বক্তব্য আমরা শুনলাম। আমরা একটু চলে যেতে চাই জনাব মনিরুজ্জামান মনির, আপনার কাছে জানতে চাই, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন যে সরকারকে জনগণের পক্ষে যা তা বলার সুযোগ দিবে না, 5 বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না, জাতীয় পার্টি আপনাদের ঘুমটা কেড়ে নেবে, এরকম বলেছেন। এবং আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক বাদ কেন দিল? না, আমি এক অংশের সাথে রফিক শিকদারের সাথে আমি এক অংশে সহমত পোষণ করি। আমি উপজেলা নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক দেওয়ার ব্যাপারে আমিও ব্যক্তিগতভাবে এটার পক্ষে আমার অবস্থান নয়। কারণ বাংলাদেশের শত শত বছর জুড়ে বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে আসলে এটা পারিবারিক সমাজপতিদের নির্বাচন। দেখা যাবে যে আসলে একটি পরিবারের সাথে আরেকটি পরিবারের রাজনীতির আদর্শের মিল না থাকলেও ব্যক্তিগত পর্যায়ে কিন্তু একটা বিএনপির লোকের সাথেও একজন স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের নেতা যে দীর্ঘদিন ধরে চেয়ারম্যানের নির্বাচন করে, উপজেলা চেয়ারম্যান নির্বাচন করে, তাদের একটা সামাজিক বন্ধন থাকে। স্থানীয় নির্বাচনগুলো হয় কি, যারা সমাজের বিভিন্ন বিপদে আপদে মানুষের সবসময় পাশে থাকে, ওই মানুষগুলোই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়, ইভেন উপজেলা চেয়ারম্যান হয়। আমি মনে করি না এখানে প্রতীকের সিদ্ধান্তটা সঠিক ছিল, এটা আমি আসলে বলতে আমার দ্বিধা নেই। আমি 2015 সালে তখনও আমি আমার দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলে আমার অবস্থানটা ব্যক্তিগত আইন কি বদলেছে? আইন তো এখন আগেরটাই আছে। আমি সেই বিষয়ে আমি যেতে চাই না, বাট আমি আমার ব্যক্তিগত অপিনিয়নটা বললাম। বাট নির্বাচনে বিএনপি যে অংশগ্রহণ করছে না, এটা আসলে বিএনপির রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। বিএনপি অন্য উপায়ে দেশে ক্ষমতা আসার চেষ্টা করে, সে কারণে নির্বাচনকে ভয় পায়, নির্বাচনকে ওনারা আসতে চাচ্ছেন না। আমি মনে করি বিএনপির যদি ওই পরিমাণ জনগণের উপরে আস্থা থাকে, ভিত্তি থাকে, জনগণের জন্য যদি তারা কাজ করে থাকে, অবশ্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করা উচিত বলে আমি মনে করি। আর যেটা বর্ণনীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তটা নিয়েছেন, হয়তোবা এই সিদ্ধান্তটা এখনকার প্রেক্ষাপটে বলতে পারেন, বাট আমি যদি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বিশ্লেষণটা একটু ভিন্ন। কারণ আমি রাজনীতি করি, আমার ফ্যামিলির অন্যান্য অপরাপর ভাই বোনরাও রাজনীতি করে। এখন স্বাভাবিক কারণেই সে তার যোগ্যতার মাপকাঠিতে একটি জায়গায় যখন যাবে, এখন আমি এমপি হয়ে গেলাম, সে কারণে আমার ভাই বোনরা
স্থানীয় নির্বাচন করতে পারবেন না, তার যোগ্যতা, তার জনপ্রিয়তা, তার রাজনৈতিক কর্মকাণ্ড, এটার সাথে হয়তোবা তাৎক্ষণিকভাবে এখনকার প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী দুই একজন অর্বাচীন নেতা যারা এদেশে প্রতিমন্ত্রী হয়েছেন, এমপি হয়েছে, যে একজন এমপি সাহেবের বক্তব্য কি কারণে, যে সমস্ত এমপিরা এই রকমের তাদের হয়তোবা আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন তাদের পরিচয় কি ছিল জানি না, অনেক কিছু তারা হয়ে গেছেন, কিন্তু তাদের ওই বিবেচনা বোধটা নেই। আমরা আসলে স্ট্রাগল করেই যাচ্ছি। আর একাধারে কিছু লোকের হঠাৎ করে রাজনীতিতে আসা এবং তারা অনেক কিছু পেয়ে যাওয়ার পরে তাদের যে একটি সীমারেখা থাকা উচিত, একটি প্রত্যেকটা কাজের যেটা লিমিট থাকা উচিত, এটা বোধহয় ভুলে গেছে। এটাও মাননীয় প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ আমরা আইন প্রণেতা হব, আমরা দেশের মানুষকে পরিচালিত করব, আমরা একটা মন্ত্রণালয় চালাবো, তারপরও আমাদের এই বিবেচনা বোধ হবে না যে হ্যাঁ আজকের এই যে জিনিসটা করলো, কেন করলো? যখন করছে ওই ব্যক্তি তার শ্যালক যখন অন্য একজনকে প্রার্থীকে তুলে নিয়ে গেল, তখনই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ় চেতাটা মানসিকতা শো করতে হলো এবং দল হিসেবে আওয়ামী লীগকে স্টেটমেন্ট করতে হলো। এক কথায় শেষ করতে হবে রফিক ভাই, এক কথায় যদি কিছু বলেন। 2 লাখের বেশি 10 লাখ লোক নিয়ে মিছিল করলাম, তাতে আওয়ামী লীগের কোনো কর্ণপাত হয় না। মিছিল সমাবেশ না করলে দ্রব্যমূল্যের দাম কমাবে না, মিছিল সভা সমাবেশ না করলে সুষ্ঠু নির্বাচন দিবে না, মিছিল সমাবেশ না করলে গণতন্ত্র রূপ প্রতিষ্ঠার প্রাতিষ্ঠানিক রূপ দিবে না। এটা তো আওয়ামী লীগের এই যে দৃষ্টিভঙ্গিটা, এখান থেকে তাদের বেরিয়ে আসতে হবে। আমরা মিছিল মিটিং করেছি, কিন্তু দুঃখজনক সত্য বেগম খালেদা জিয়াকে যেদিন থেকে কারাগারে নেওয়া হয় সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিষ্টি খেয়েছে ঢাকা শহরে। আমরা সেদিন বেগম খালেদা জিয়ার নির্দেশে কিন্তু নামি নাই রাজপথে, আমরা নেমেছিলাম, বক্সিবাজারে ছিলাম, কিন্তু আমরা রাজপথে আমরা তাণ্ডব সৃষ্টি করি নাই, আমরা তাণ্ডব সৃষ্টি করি নাই, এটা বেগম খালেদা জিয়ার নির্দেশ। আপনি যেহেতু কন্ট্রোভার্সিয়াল একটা কথা বলছেন সাইদ ভাই, এখানে আমি আপনাকে ওনারটা একটু মিউট করেন, আমাকে বলতে দেন। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না, প্রতিহিংসার শিকার। 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মম হত্যার পরে স্বৈরশাসক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড খুনি জিয়াউর রহমান পার্লামেন্টে আইন পাশ করেছিলেন 1979 সালের 26শে জুলাই, যে বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না। এই রকমের একটি অধ্যাদেশ জারি করেছিল খুনি মোস্তাক, আইনে রূপান্তরিত করেছিল খুনি জিয়াউর রহমান। আবার বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের নেতা খুনি মোস্তাক আওয়ামী লীগের দক্ষিণ। আপনি ওনারটা মিউট করেন, আমি কিন্তু ওনার কথা সময় কথা বলি নাই, আপনি মিউট করেন। আপনার সেই জায়গায় দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি বা মিষ্টি বিতরণ, এই মিস্টার রফিক শিকদার আমার ভাইয়েরা মধুর ক্যান্টিনে 15ই আগস্ট জাতি যখন জাতীয় শোক দিবস পালন করে, আমরা যখন শোকে মুহ্যমান থাকি গোটা জাতি, তখন বেগম খালেদা জিয়ার মিথ্যা জন্মদিন পালন করেন, কেক কেটে উৎসব করেন এবং সেদিন বিএনপির নেতারা মদ্যপান করে। স্বাভাবিক কারণেই আমরা ওনাদের চরিত্র জানি। আওয়ামী লীগ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে রফিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আশা করি ভবিষ্যতে আপনাদেরকে আমরা বিজয় টিভিতে পাবো। ভালো থাকবেন আপনারা দুজন। জি, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণ আজকে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয় টিভির সঙ্গে থাকুন।